একটি নারী সংগঠন কেন্দ্র, যেখানে অসহায় এবং দুস্থ মেয়ে আর মহিলাদের আশ্রয় দেওয়া হতো। কিন্তু সেই সংগঠনের ভেতরেই একদিন ঝুলন্ত একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। সংগঠনের লোকদের দাবি মেয়েটি সুইসাইড করেছে, কিন্তু পুলিশ ক্রাইম স্পটে আসার পরে বুঝতে পারে এর পেছনে লুকানো আছে ভয়ঙ্কর কিছু রহস্য। অন্যদিকে সাধারণ একজন ব্রোকার যে ৬,০০০ কোটি টাকার স্ক্যাম করে, কিন্তু কিভাবে? আর এই ভয়ঙ্কর স্ক্যামের খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থেমেছিল? আর এই দুটি ঘটনার সম্পর্কের মধ্যে থেকে বের হয়ে আসে টানটান উত্তেজনা আর একের পর এক টুইস্ট। তো এই সবকিছুর শেষটা কিভাবে হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। যদিও আজকের মুভির প্লটটা একটু ব্যাকডেটেড, কিন্তু তারপরও এটাই হচ্ছে আমাদের সমাজ আর সমাজের আসল চিত্র। তাই মুভিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া অসাধারণ সাসপেন্স আর থ্রিলারে ভরা মুভি শক্তি থিরুমাগাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ১৯৮৯ সালের ঘটনা দেখানো হয়। ফোন কল পেয়ে ইন্সপেক্টর জয়প্রকাশ একটি নারী সংগঠন কেন্দ্রে চলে আসে, কারণ এখানে একটা ক্রাইম হয়ে গেছে। সেখানে আসার পরে একজন কনস্টেবল বলে, স্যার, ঘটনাটি ২ ঘন্টা আগেই ঘটেছে। ভেতরে যাওয়ার সময় জয়প্রকাশকে সেই সংগঠনের ম্যানেজার বলে, মেয়েটি কিছুদিন ধরেই খুব চুপচাপ ছিল, আর আজকে সকালে দেখি এই অবস্থা। নিশ্চিত মেয়েটি ডিপ্রেশনে ছিল, আর যার ফলে ডিপ্রেশন থেকেই হয়তো সে সুইসাইড করেছে। ভেতরে যাওয়ার পরে জয়প্রকাশ দেখতে পায় মেয়েটির লাশ ঝুলছিল, অর্থাৎ সে ফাঁসি দিয়ে সুইসাইড করেছিল। লাশটা যে হাইটে ঝুলছিল সেটা দেখার পরে জয়প্রকাশ বুঝে যায় এটা কোনো সুইসাইড নয়, বরং পরিকল্পিত এক মার্ডার। কারণ যে উচ্চতায় মেয়েটির লাশ ঝুলছিল সেই উচ্চতায় উঠে ফাঁসি দেওয়ার মতো সেখানে কিছুই ছিল না সেই রুমে। আর সেই ম্যানেজারের কথা মতো ঘটনা ঘটার সাথে সাথে এই রুমটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আর কেউ আসেওনি যায়ওনি। তার মানে বোঝাই যাচ্ছিল এটা পরিকল্পিত এক মার্ডার। এরপরে সে দেখতে পায় এই মেয়েটি সেখানে একা ছিল না, তার ছোট্ট একটা নবজাতক সন্তানও ছিল। জয়প্রকাশ মেয়েটির লাশের কাছে যায়, তার হাতটা ভালো করে দেখে আর দেখতে পায় সেখানে স্ট্রাগলের চিহ্ন রয়েছে। এছাড়া তার পাবে রক্ত বের হচ্ছিল। জয়প্রকাশের আর বুঝতে বাকি নেই যে প্রথমে মেয়েটিকে রেপ করা হয়েছে, আর এরপরে ধামাচাপা দেওয়ার জন্য জোর করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জয়প্রকাশও দুয়ে দুয়ে ৪ করে মিলিয়ে ফেলে যে এত বড় একটা সংগঠনে এমন একটা ঘটনাকে যেহেতু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে বড় কারো হাত রয়েছে। তখনই সে দেখতে পায় এই নারী সংগঠনকে অর্থায়ন করে অভয়ঙ্কর নামের একজন প্রভাবশালী লোক, আর সে বুঝতে পেরে যায় এই ঘটনার পিছনে নিশ্চয়ই তারই হাত রয়েছে। সে সাথে সাথে অভয়ঙ্করকে কল করে। অভয়ঙ্কর বলে, আমি বুঝতে পেরেছি আপনি কেন কল করেছেন। অভয়ঙ্কর বলে, মেয়েটি আদিবাসী ছিল, অসহায় ছিল, পরিবার বলতে কেউ নেই, তাই এই কেসটা লড়ার জন্যও কেউ আসবে না, কেসটা আপনি শাটডাউন করে দিন। কিন্তু জয়প্রকাশ বলে, স্যার, মেয়েটিকে প্রথমে রেপ করে তারপরে জোর করে ফাঁসিতে ঝোলানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে আমরা কোনো কিছুই করতে পারবো না। অভয়ঙ্কর বলে, আপনি শুধু শুধু কেসটা বাড়াচ্ছেন কেন? মেয়েটির আত্মীয় বলতে কেউ নেই, তার হয়ে যে কেস লড়বে এমন কোনো লোকও নেই, তাই এই কেসটা এমনিতেই নিষ্পত্তি হয়ে যাবে। আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবুন। এই কেসটা আপনি ধামাচাপা দিয়ে দিন, আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছি। জয়প্রকাশ বলে, তাহলে বাচ্চাটার কি করব? অভয়ঙ্কর বলে, কোনো একটা ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে আসুন, পশু পাখিতে এমনিতেই খেয়ে নেবে। জয়প্রকাশ এতে রাজি হয়ে যায়, আর এ থেকেই বোঝা যায় সেই মেয়েটিকে রেপ করেছিল অভয়ঙ্কর এবং তাকে মেরেও ফেলেছিল সে, আর এই জন্যই সে কেসটা ধামাচাপা দিতে চেয়েছিল। জয়প্রকাশ সেখান থেকে সে বাচ্চাটিকে নিয়ে একজন কনস্টেবলকে নিয়ে একটি ময়লার ভাগাড়ে আসে এবং তাকে বলে সেই বাচ্চাটিকে ময়লার ভাগাড়ে রেখে দেওয়ার জন্য। যদিও কনস্টেবল এতে রাজি হচ্ছিল না। ছোট্ট নবজাতকের নিষ্পাপ মুখটি দেখার পরে তার হাত পা কাঁপছিল, কিন্তু তারপরও জয়প্রকাশের অর্ডার ফলো করতে যে বাধ্য হয়ে সেই বাচ্চাটিকে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে তারা চলে আসে। আর কিছুক্ষণ পরেই সেখানে একদল কুকুর এসে তাকে ঘিরে ধরে সেই নবজাতককে খুবলে খাওয়ার জন্য। এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে, অর্থাৎ ২০২৫ সালে। শুরুতেই গভর্নমেন্ট সেক্রেটারি অফিস দেখানো হয়, যেখানে এক মিনিস্টারের বিয়ে একজন বৃদ্ধ লোককে কলার ধরে টানতে টানতে নিয়ে আসে আর তাকে হুমকি দেয় যদিও এই অফিসের আশেপাশে তাকে আর কখনো দেখে তাহলে তাকে জানে মেরে ফেলবে। লোকটা কাঁদতে কাঁদতে পাশের একটি চায়ের দোকানে এসে বসে। লোকটার বন্ধু তাকে আশ্বাস দিচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই চায়ের দোকানদার জিজ্ঞেস করে, কি সমস্যা? সেই লোকটির বন্ধু বলে, আসলে আমার বন্ধু তার মেয়ের জামাইকে এই শহরে ট্রান্সফার করার জন্য মিনিস্টারের বিয়েকে ৪০ লাখ টাকা দিয়েছে, কিন্তু টাকা নেওয়ার পরে এখন সে আর কোনো কাজই করছে না আর টাকাও ফেরত দিচ্ছে না।
চায়ের দোকানদার বলে, আপনাদের ভাগ্য খারাপ, আপনি এর হাতে পড়েছেন। আপনি ধরে নিন যে আপনার টাকা শেষ, আপনার টাকা আর আপনি পাবেন না। তখন তারা আরো বেশি হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই চায়ের দোকানদার বলে, যদি আপনারা একে শিক্ষা দিতে চান এবং আপনাদের কাজটা করিয়ে নিতে চান, তাহলে এমন একজন লোক আছে, আপনারা তার কাছে যান, আপনাদের কাজটা হয়ে যাবে। এরপরেই কিট্টু নামের একজন ব্রোকারকে দেখানো হয়, যে যদিও পেশায় একজন ব্রোকার, কিন্তু তার কাজের পরিধিটা ছিল অনেক বেশি। আসলে এই কিট্টুর জানাশোনা অনেক বেশি ছিল। এক কথায় বলা যায় তার হাত অনেক বেশি লম্বা ছিল। মন্ত্রী, মিনিস্টার, পুলিশের বড় বড় অফিসার থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ ছিল এই কিট্টুর। তাদেরকে খুশি করিয়ে বিভিন্ন কাজ হাতিয়ে নিত এই কিট্টু। সেসব কাজগুলোর মধ্যে মেয়ে সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এই কিট্টু কাজ করত খুবই স্মার্ট ভাবে, যার ফলে সব নেতা, বড় বড় মন্ত্রী, মিনিস্টার এবং পুলিশের কর্মকর্তারা সবাই কিট্টুকে অনেক পছন্দ করত। কিট্টুর সাথে কাজ করত মারুতি নামের একজন লোক। তারা দুজনেই একটি অফিস নিয়ে সব কাজকর্ম করত, অর্থাৎ বিভিন্ন ডিল করত। দেখা যায় সেই বৃদ্ধ লোক এবং তার বন্ধু কিট্টুর অফিসে চলে আসে এবং তাদেরকে তার সমস্যার কথা খুলে বলে। কিট্টু সবকিছু শোনার পরে বলে, আপনার মেয়ের জামাইয়ের ট্রান্সফারও এখানে হয়ে যাবে, আর সেই পিও তার কাজের জন্য শাস্তি পেয়ে যাবে, কিন্তু এর বিনিময়ে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। অর্থাৎ এই কিট্টু যাই করতো না কেন, তার বিনিময়ে সে মোটা অঙ্কের একটা টাকা চার্জ করত। সেই বৃদ্ধ লোকটি কিট্টুর অফারে রাজি হয়ে যায়। এরপরে কিট্টু খুব ভালো একটি প্ল্যান তৈরি করে। এরপরে কয়েকজন রাজনীতিবিদ এবং আইএস অফিসারের সাথে দেখা করে। আর এরপরেই দেখা যায় সেই মিনিস্টারের কাছে ফোন আসে, তার পিএ যে 40 লাখ টাকা নিয়ে মেরে দিয়েছে কারো কাছ থেকে, এই খবরটা সে মিনিস্টারকে জানানো হয়। এছাড়া তাকে হুমকি দেওয়া হয়, এমন একজন মিনিস্টারকে যদি তার সাথে রাখা হয় তাহলে পার্টির বদনাম। আর এতে করে তাকে দুটো কাজ করতে হবে, হয় নিজে এই পার্টি থেকে বের হয়ে যেতে হবে, নয়তোবা তার সেই পিএকে বের করে দিতে হবে এবং টাকা ফেরত দিতে হবে। কথাটা শুনে মিনিস্টার হতবাক হয়ে যায়, কারণ তার এই পিএর কর্মকাণ্ডের ব্যাপারে সে একেবারেই জানত না। সাথে সাথে সেই পিএকে ধরে এবং বলে সেই বৃদ্ধ লোকের টাকা ফেরত দিয়ে আসার জন্য। এছাড়া সেই মিনিস্টার সেই পিএকে তার চাকরি থেকে ছাঁটাই করে দেয়। অর্থাৎ কিট্টু এমন একজন লোক যে কৌশলে এক মুহূর্তের মধ্যে কনস্টেবলকে বড় পুলিশ অফিসারকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। আর সেই পিএকে দেখা যায় সন্ধ্যার মধ্যেই সেই বৃদ্ধ লোকের 40 লক্ষ টাকা তাকে ফেরত দেয়, এমনকি তার কাছে ক্ষমা পর্যন্ত চায়। এরপরে দেখা যায় সে কিট্টুর সাথে দেখা করতে আসে ছোটখাটো অনেক নেতারাও। এছাড়া পুলিশরাও তাদের ট্রান্সফারের জন্য কিট্টুর কাছে আসে। আর কিট্টু তার প্রত্যেকটা কাজের জন্য মোটা অ্যামাউন্টের একটা টাকা তাদের কাছ থেকে নেয়। এছাড়া কিট্টু এই টাকাগুলো অনেক সময় গরিবদের মাঝে বিলিয়েও দেয়, যেমন যাদের ঘর নেই থাকার জন্য ঘর দেয়, অপারেশন করার জন্য টাকা দেয় এবং বিভিন্ন ধরনের বিপদাপদে তাদের সহায়তা করে। এরপরেই সেই অভয়ঙ্করকে দেখানো হয় যে এখন আরো অনেক বড় প্রভাবশালী লোক হয়ে গেছে। বড় বড় নেতারাও তার পায়ের কাছে এসে বসে থাকে। সে এখন বিশাল বড় বিজনেসম্যান, একের পর এক ফ্যাক্টরি রয়েছে তার, যার ফলে এই অভয়ঙ্কর এখন ধরাছোঁয়ার বাইরে। এছাড়া এই অভয়ঙ্করের অফিসেই দেখা যায় কিট্টুকে। আর কিট্টুর সাথে অভয়ঙ্কর বেশ ক্লোজও ছিল, কারণ অভয়ঙ্করের অনেক কাজই কিট্টু করে দিত। আর বরাবরের মতোই অভয়ঙ্কর কিট্টুকে ছোট্ট আরও একটা কাজ দেয়। আর সেই কাজ করার জন্যই পরের দিনই দেখা যায় কিট্টুর বাসায় একটা পুজোর আয়োজন করা হয়। আর সেই পুজোর অনুষ্ঠানে অনেক মন্ত্রী মিনিস্টাররা এসেছিল, সাথে অভয়ঙ্করও। আর সেই পুজোর শেষে তারা ছোটখাটো একটা মিটিং করে। আসলে এটা অভয়ঙ্করেরই একটা প্ল্যান ছিল, কারণ সে চাইছিল না তার বাড়িতে এই গোপন মিটিংটা করতে, কারণ এতে তার শত্রুপক্ষের সন্দেহ হতে পারে। আর এই জন্যই অভয়ঙ্কর কিট্টুর বাসাটাই বেছে নিয়েছে। কিট্টু আশেপাশে থেকে তাদের কথা শোনার চেষ্টা করে, আর কথা শোনার পরে সে বুঝতে পারে এই অভয়ঙ্কর খুব বড় একটা প্ল্যান করতে চলেছে। এরপরে কিট্টু খবর পায় তারই একজন খুব কাছের পরিচিত লোকের ছোট্ট ছেলেটি মারা গেছে। কিট্টু এবং মারুতি সেখানে চলে আসে দেখার জন্য। দেখা যায় পুরো বাড়িতে শোকের ছায়া। নিজের একমাত্র ছোট্ট ছেলেটিকে হারিয়ে বাবা মা পাগল প্রায়। কিট্টু জিজ্ঞেস করে কি হয়েছিল। মারুতি বলতে থাকে, আমি শুনেছি বাচ্চাটি যখন স্কুলে সুইমিং পুলে সুইমিং করতে গিয়েছিল তখনই নাকি ডুবে মারা গেছে, কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এর পেছনে ছিল অন্য এক কারণ। শুনেছি সেই স্কুলেরই প্রিন্সিপাল বাচ্চাটিকে একা পেয়ে শারীরিক নির্যাতন করেছে। আর এরপরেই বাচ্চাটি যখন মারা যায় তখন বাচ্চাটির লাশ পানিতে ফেলে দেয়, সেটাকে পানিতে পড়ে মৃত্যু হিসেবে চালিয়ে দেয়, এমনকি পোস্টমর্টম পর্যন্ত করতে দেয়নি সেই প্রিন্সিপাল। মারুতি বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই প্রিন্সিপাল হচ্ছে অভয়ঙ্করের বোনের জামাই। কিট্টু মারুতিকে বলে, এসব লোক সমাজের কীট, এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই,
এরপরে কিট্টু কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে একজন পুলিশ অফিসারের নাম্বার খুঁজে বের করে নেয় আর তার ব্যাপারে বেশ খানিকটা ইনফরমেশনও বের করে ফেলে। এরপরেই মারুতিকে নিয়ে সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে। আসলে কিট্টু জানতে পেরেছিল এই পুলিশ অফিসার রিসেন্টলি ড্রাগস কেসে একজন নাবালক ছেলেকে অ্যারেস্ট করেছে। কিট্টু সেই পুলিশ অফিসারকে 15 লাখ টাকা দেয় আর বলে সেই ছেলেটিকে তার হাতে তুলে দেওয়ার জন্য। পুলিশ অফিসারও এতে রাজি হয়ে যায় আর সেই ছেলেটিকে কিট্টুকে দিয়ে দেয়। কিট্টু সেই ছেলেটির পরিবার এবং ছেলেটির ব্যাপারেও খোঁজ নিয়েছে। এরপরে কিট্টু ছেলেটিকে 50 লাখ টাকা দেয় আর বলে এই টাকাটা তুমি তোমার পরিবারকে দাও আর বলো তুমি 7 বছরের জন্য জেলে চলে যাবে। ছেলেটি কিট্টুকে জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে। কিট্টু তাকে বলে বেশি কিছু না, তার হয়ে ছোট্ট একটা কাজ করতে হবে। এরপরে কিট্টু বলে দেয় তাকে কি করতে হবে। পরদিনই সেই ছেলেটি স্কুল ড্রেস পরে সেই স্কুলে চলে যায় আর প্রিন্সিপালের রুমে যেয়ে সেই প্রিন্সিপালকে নৃশংসভাবে খুন করে ফেলে। অর্থাৎ সেই বাচ্চাটার চিতায় আগুন দেওয়ার আগেই সে অপরাধীকে শাস্তি পাইয়ে দেয় কিট্টু। এতে ছেলেটির বাবা মা খবরটা শোনার পরে অনেক খুশি হয়। এদিকে সেই পুলিশ অফিসার চলে আসে কিট্টুর কাছে আর বলে স্যার আপনি আপনার টাকা ফেরত নিন। আপনি বলেছিলেন ছেলেটাকে দিয়ে অন্য কিছু করাবেন, কিন্তু করিয়েছেন অন্য কিছু। এখন এতে আমার বিপদ হতে পারে। কিট্টু হেসে বলে আরে স্যার আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনি অভয়ঙ্কর স্যারের সাহায্য করেছেন, বুঝতেই তো পারছেন উনি কত প্রভাবশালী একজন লোক। আসলে একটা গোপন খবর হচ্ছে ওনার এবং ওনার দুলাভাইয়ের ভেতরে সম্পর্কটা ভালো নয়, যার ফলে উনি আমাকে দিয়ে এই কাজটা করিয়েছেন। আপনি টেনশন করবেন না। পুলিশ অফিসারও কিট্টুর কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। আর ছেলেটির বাবা মা যখন জানতে পারে কিট্টু তাদের ছেলের বদলা নিয়েছে এবং সে প্রিন্সিপালকে খুন করিয়েছে, তখন তারা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরে সেক্রেটারিয়ান অফিসে কিট্টু দেখতে পায় একজন মেয়ে মারুতিকে খুঁজে বেড়াচ্ছিল। মেয়েটির নাম ছিল বেদা। মারুতি এবং কিট্টু বেদাকে পাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করে কি সমস্যা। তখন বেদা বলে সে পড়াশোনা করেছে, তার বাবা মার অবস্থা একেবারেই ভালো নয়। এই মুহূর্তে তার একটা চাকরির অনেক বেশি প্রয়োজন, কিন্তু অনেক জায়গায় ঘোরার পরেও সে কোথাও চাকরি পায়নি। সে শুনেছে তার ফার্মের একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। অ্যাসিস্ট্যান্ট না হোক, যে কোনো একটা কাজ তাকে দিলেই হবে, তার শুধু একটা চাকরি লাগবে। পুরো কথা শোনার পরে কিট্টু এবং মারুতি যে ছোট্ট অফিসটা ছিল সেখানে কাজ দিয়ে দেয় বেদার। বেদা সেখানে সবকিছু দেখে রাখত, গুছিয়ে রাখত। আর এভাবেই ধীরে ধীরে বেদা আর কিট্টুর মধ্যে ভালোবাসার সম্পর্কটা শুরু হয়। কেউ কাউকে বলতে পারছিল না, শুধু একে অপরকে মনে মনে ভালোই বেসে যাচ্ছিল। একদিন মারুতি খাবার খেতে খেতে সবাইকে বলে তোমার যে পরিমাণ টাকা আসছে এখন এই টাকাগুলো কোথাও রাখাটা নিরাপদ নয়। যদি তোমার ফ্যামিলি থাকতো তাহলে বিভিন্ন খাতে এই টাকাগুলো ইনভেস্ট করিয়ে রাখা যেত, যেমন গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, বিভিন্ন ইএমআই দিয়ে আমরা সেই টাকাগুলোকে সরিয়ে ফেলতে পারতাম। তোমার এখন একটা বিয়ে করা উচিত। কিট্টু এর পরদিনই বেদাকে প্রপোজ করে বসে যে তাকে বিয়ে করবে কিনা, আর এতে বেদাও রাজি হয়ে যায় আর তারা দুজনেই বিয়ে করে নেয়। এর কয়েকদিন পরেই মূর্তি নামের একজন লোক দেখা করতে আসে কিট্টুর কাছে। দিল্লির একজন এমপির বিয়ে, আর সে শুধু বিয়েই নয় বরং সেই এমপির ভাতিজা। মূর্তি সেখানে তার সমস্যার কথা কিট্টুকে বলতে শুরু করে। সে তার মাসি অর্থাৎ ফুপুর আন্ডারে কাজ করছে, কিন্তু তার কোনো ইজ্জত সম্মানই তার কাছে নেই। তার ফুপু অর্থাৎ এমপি অন্যান্য মন্ত্রী মিনিস্টারদের সাথে খুব ভালো করে কথা বলে, কিন্তু তার সাথে সবসময় কুকুরের মতো ব্যবহার করে। আমি চাই সবার সামনে আমার সম্মানটা ফিরে পেতে, আর এর জন্য আমার সামনে একটা সুযোগ রয়েছে। একটা জাপান কোম্পানি আসবে ইন্ডিয়াতে, আর তারা তাদের কোম্পানির জন্য একটা জায়গা কিনবে, আর সেই জায়গাটা আমার মাসির নামে। আমি চাই সেই জায়গাটা আমার নামে হোক, আর সেই জায়গাটা আমার নামে হলে সেখান থেকে যে বিশাল পরিমাণ টাকাটা আমি পাবো সেটা দিয়ে আমি আমার সম্মানটা ফিরে পাবো। আর এই কাজটা করার জন্য আমি তোমাকে 200 কোটি টাকা দেব। কিট্টু বলে কিন্তু স্যার এটা তো সম্ভব নয়, আপনার মাসি তার জায়গাটা আপনার নামে কেন করে দেবে। তখনই মারুতি তাকে পাশে ডেকে নিয়ে যায় আর বলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমরা আমাদের স্বপ্নের অনেক কাছাকাছি চলে এসেছি, আর এমনটা অনেক বড়। একটু ভেবে দেখো, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে। কিট্টু এতে রাজি হয়ে যায় আর মূর্তিকে বলে আমি আপনাকে কথা দিতে পারছি না পুরোপুরি, কিন্তু আমি চেষ্টা করব। মূর্তি সেখান থেকে চলে যায়। কিট্টু কিছুক্ষণ ভাবার পরেই বেদাকে বলে চলো বিয়ের পরে আমরা কোথাও বেড়াতে যাইনি, আমরা ছোটখাটো একটা হানিমুন সেরে আসি। কিট্টু বেদাকে নিয়ে একটি গ্রামে চলে যায় হানিমুন করতে, আর সেই গ্রামের ভেতরে সে এক্সএমএল এর বাড়িতে ওঠে। সেখানেই তারা বেড়াতে যায়। আসলে এই এক্সএমএল এর সাথে কিট্টুর আগেই জানাশোনা আর পরিচয় ছিল। এছাড়া কিট্টু এখানে আসার আরও একটা কারণ হচ্ছে মূর্তি যে জায়গাটার কথা বলেছিল সেটাও এই গ্রামেরই। রাতের বেলা সেই এক্সএমএল এ যখন তার আরও কয়েকজন রাজনৈতিক নেতার সাথে বসে
ড্রিঙ্কস করছিল সেখানে যোগ দেয় কিট্টু। আর একটা সময় সেই কিট্টু এক্সএমএলের সাথে কিছু কথা বলতে থাকে, তাকে ভরকাতে থাকে। কিট্টু বলে, আমি খবর পেয়েছি জাপানের একটি কোম্পানি আপনাদের গ্রামে আসবে। তাদের কোম্পানির জন্য তারা একটা জায়গা কিনতে চায়। জায়গার পরিমাণটা অনেক বেশি, আর সেই জায়গাটা দিল্লির এমপির। আপনার একটা সুযোগ রয়েছে এই ডিলটা থেকে প্রফিট করার। এক্সএমএলএ জিজ্ঞেস করে, সেটা কিভাবে? কিট্টু বলে, আপনি যদি আদালতে পিটিশন ফাইল করেন যে এই কোম্পানিটা এই গ্রামে হলে গ্রামের সমস্যা হবে, মানুষ বিপদে পড়বে, তাহলে কম্পেনসেশনের নামে আপনি এমনিতেই 50 কোটি টাকা পেয়ে যাবেন। প্রথমে সে কিট্টুর কথা একেবারেই পাত্তা দেয় না আর বলে, না, এর পেছনে দিল্লির এমপি রয়েছে, তার ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে। কিন্তু পরদিন সকালবেলাতেই দেখা যায় আদালতে পিটিশন ফাইল করে দেয়, আর এটা নিয়ে মিডিয়ার সাথেও কথা বলে। দিল্লির সেই এমপি যখন এই নিউজটা দেখে সে কিছুটা অবাকই হয়, কারণ সেই এক্সএমএলএ তারই পার্টির লোক, আর তারই বিরুদ্ধে সে পিটিশন ফাইল করেছে। অন্যদিকে কিট্টুকে দেখা যায় সেই এক্সএমএল এর কাজিনকে আড়ালে ডেকে নিয়ে যায় এবং তাকে বলতে থাকে, এই পার্টিটা তোমার ভাই ঠিকঠাকভাবে চালাতে পারছে না। পার্টিটা যদি তোমার হাতে চলে আসে, আমি নিশ্চিত এই পার্টিটা একদিন অনেক উপরে উঠে যাবে আর তুমিও অনেক নাম করবে। আর এভাবেই কিট্টু একের সাথে অন্যের কথা লাগিয়ে দেয়, আর কথাটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আর এই পিটিশন নিয়ে অনেক জলঘোলাও হয়। এরপরেই দেখা যায় কয়েকদিন পরে কিছু লোক এসে সেই এক্সএমএলএ-কে রাস্তায় গুলি করে মেরে ফেলে। আর এটা যখন খবর পায় কিট্টু, তখন সে বেদাকে নিয়ে সেই গ্রাম থেকে সাথে সাথেই চলে আসে। আসলে এটা কিট্টুরই কাজ। কিট্টুর কথাতেই এক্সএমএলএ সেই কাজিন লোক দিয়ে এক্সএমএলএ-কে খুন করেছে এবং পার্টিটা নিজের হাতে নেয়ার চেষ্টা করে। অন্যদিকে এত সবকিছু হওয়ার পরে সেই এমপি অনেক চিন্তায় পড়ে যায়। সে কল করে অভয়ঙ্করকে। আসলে এই অভয়ঙ্কর দিল্লির সেই এমপির একজন অ্যাডভাইসর হিসেবেও কাজ করে। সবকিছু শোনার পরে অভয়ঙ্কর বলে, এত সবকিছু হওয়ার পরেও যদি সেই জায়গাটা আপনার নামে থাকে তাহলে আপনার বিপদ হতে পারে। আপনি এক কাজ করুন, সেই জায়গাটা বেনামি বা অন্য কারো নামে লিখে দিন। আপনার ভাতিজা হতে পারে, ওর তো তেমন ইনফ্লুয়েন্স নেই, আপনি ওর নামে লিখে দিন, যা হওয়ার ওর উপরে হবে। দিল্লির সেই এমপি অভয়ঙ্করের কথা মতো মূর্তির নামে সেই জায়গাটা লিখে দেয়। এদিকে কিট্টু তার কাজ করে ফেলেছিল, এজন্য মূর্তি কিট্টুকে 200 কোটি টাকা দেয়। এই কয়েকদিন পরেই সে দিল্লির এমপি কল করে অভয়ঙ্করকে আর বলে, কিছুদিন ধরেই আমার খুব অদ্ভুত ফিলিংস হচ্ছে। কিছুদিন ধরে যা হচ্ছে সবকিছু আমার ডিসিশনেই হচ্ছে, কিন্তু সবকিছুই যেন খুব আজব এবং অদ্ভুতভাবে হচ্ছে। 2 দিন আগেও যে আমার পিএ ছিল, আজকে সে 400 কোটি টাকার মালিক। অন্যদিকে সে এক্সএমএলএ আমার পার্টির লোক, অথচ আমার বিরুদ্ধেই সে পিটিশন ফাইল করেছে। আর কিছুদিন পরে তাকে কেউ মেরেও ফেলেছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। অভয়ঙ্কর বলে, ঠিক আছে, যা হবার হয়েছে। সেই জায়গাটা আপনি মূর্তির নামেই রেখে দিন, কিন্তু সেই জাপানের কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্টটা ক্যান্সেল করে দিন। আর মিডিয়াতে বলে দিন আপনি আপনার লোকদের কথা আগে ভাবেন, আর এই জন্যই কন্ট্যাক্ট আপনি ক্যান্সেল করেছেন। আর এতে সবার কাছে আপনার নামটা খুব ভালো হয়ে যাবে। সেই এমপি একই কাজ করে, সেই গ্রামে চলে যায় আর মিডিয়াকে বলে, এখানে জাপানের কোনো কোম্পানি হবে না, কারণ সবার আগে আমার কাছে আমার জনগণ। এতে মূর্তি একেবারেই ভেঙে পড়ে। জাপানের কোম্পানি হওয়ার কথাতে সেই জায়গার দাম হয়ে গিয়েছিল 400 কোটি টাকা, কিন্তু এখন যদি সেই কোম্পানিটা এখানে না হয়, সেটার দাম একেবারেই কমে যাবে। মূর্তি চলে আসে কিট্টুর কাছে আর বলে, সেই জায়গাতে জাপানের কোম্পানিটা আর হবে না, যার ফলে সেই জায়গার দাম এখন মাত্র 40 কোটি টাকা, কিন্তু আমি তোমাকে দিয়েছি 200 কোটি টাকা, এখন আমার কি হবে? কিট্টু তাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেয় আর বলে, আমি আমার কাজটা সবসময় বিশ্বস্ততার সাথে করি। আপনি যেহেতু আমাকে দিয়ে কাজটা করিয়েছেন কিন্তু সেই কাজটা ঠিকঠাকভাবে হয়নি, তাই আমি আপনাকে পুরো টাকাটাই ফেরত দিচ্ছি। কয়েকদিন পরে অভয়ঙ্কর তারই মতো আরো কয়েকজন প্রভাবশালী লোকের সাথে একসাথে বসে মিটিং করছিল। তখনই একজন লোক কথায় কথায় সেখানে কিট্টুর কথা অভয়ঙ্করকে বলে, সে কিট্টু তো আপনারই চেলা, আপনার আন্ডারেই কাজ করে, তাই তো? ওর ব্রেন আপনার মতোই খুবই শার্প। অভয়ঙ্কর জানতে চায় কি হয়েছে। তখন সেই লোকটা অনেক কিছুই বলে, কিট্টু কার কাছ থেকে কত টাকা নিয়ে কি কি সাহায্য করেছে সেই সবকিছু। এত সবকিছু শোনার পরে অভয়ঙ্কর মনে মনে ভাবতে থাকে, আমার বাসায় চা দেওয়া একজন লোক এত এত টাকার ডিল কিভাবে করছে। এরপরেই বাসায় আসার পরে সে দিল্লিতে একজন পুলিশ অফিসারকে কল করে আর বলে, একটা স্পেশাল টিম বানিয়ে চেন্নাইতে পাঠানোর জন্য। তখনই অভয়ঙ্করের কথা মতো পুলিশ অফিসার রামকে সহ একটি স্পেশাল টিমকে পাঠিয়ে দেওয়া হয় চেন্নাইতে। অভয়ঙ্কর রামের সাথে কথা বলতে থাকে আর বলে, সেক্রেটারিয়েট অফিসে কিট্টু নামের একজন লোক রয়েছে, ওর ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন চাই। ও কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কাকে কি কি সাহায্য করেছে, এর জন্য সে কি কি করেছে, সেই সব কিছু।
রাম এইসব ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে থাকে। অন্যদিকে কিট্টু এবং মারুতি এই খবরটা জেনে যায়, যার ফলে কিট্টু তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করে। আসলে কিট্টুর থেকে সাহায্য নিয়েছিল এমন অনেক লোক ছিল, জজ, এমপি, ডক্টর, লয়ার, পুলিশ এবং অনেকেই। তারা সবাই যখন জানতে পারে কিট্টুর এই ব্যাপারগুলো, যে সে কিভাবে তাদের কাজ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের সাথে স্ক্যাম করেছে, তারা অবাক হয়ে যায়। এই সময়টাতে এসে তারা একেবারেই ভুলে যায় যে কিট্টু তাদের কি কি সাহায্য করেছে। তারা শুধু একটাই প্রশ্ন করতে থাকে, তাদের কাছ থেকে কিট্টু এত টাকা কি করে নিল। তারা সবাই কিট্টুর বিরুদ্ধে প্রমাণ দিতে থাকে। রাম তার পুরো ইনভেস্টিগেশন শেষ করে অভয়ঙ্করের কাছে আসে আর বলে সেই কিট্টুর কাছে আনুমানিক 6,000 কোটি টাকা রয়েছে। এছাড়া আপনার দুলাভাইকে যে খুন করা হয়েছে সেটার পেছনেও কিট্টুরই হাত রয়েছে। অভয়ঙ্কর রামকে অর্ডার দেয় যে করে হোক কিট্টুকে অ্যারেস্ট করার জন্য। পুলিশ কিট্টুর পেছনে ছুটতে থাকে। যদিও কিট্টু এবং মারুতি তারা পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক লম্বা চেজের পরে কিট্টু, মারুতি এবং তার কয়েকজন এমপ্লয়িকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। রাম এবং আরও কয়েকজন পুলিশ মিলে কিট্টুকে আনঅফিসিয়ালি একটা ইন্টারোগেশন রুমে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে কোনো কেস না করেই তার কাছ থেকে সেই টাকার হদিস জানতে যায়। দেখা যায় কিছুক্ষণ পরে সেখানে অভয়ঙ্কর চলে আসে এবং রামকে অর্ডার দেয়, যতক্ষণ না পর্যন্ত কিট্টু বলছে যে সেই টাকাগুলো কোথায় আছে, ওকে মারতে থাকো, টর্চার করতে থাকো, এখানেই পচে মরতে দাও। কিট্টুকে সেখানে দিনের পর দিন টর্চার করা হয় এবং সেই টাকার হদিস জানতে চাওয়া হয়, কিন্তু কিট্টু মুখ খুলে না। অন্যদিকে পুলিশরা ইনভেস্টিগেশন করতে থাকে যে কিট্টু এই টাকাগুলো কোথায় রেখেছে। তখনই তারা জানতে পারে কিট্টু এখান থেকে প্রায় কিছু টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে, যেমন যাদের ঘর নেই তাদের বাড়ি বানিয়ে দিয়েছে, কারো অপারেশনের খরচ দিয়েছে, কাউকে পড়াশোনা করিয়েছে, কাউকে টাকা দিয়ে চাকরি পাইয়ে দিয়েছে, এমন অনেক কিছু। অন্যদিকে এই ইন্টারোগেশন করার সময় বেদাকেও পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বেদা ইতিমধ্যে প্রেগনেন্ট ছিল, যার ফলে রামের অর্ডারে বেদাকে ছেড়ে দেওয়া হয়। রাম এরপরেই কিট্টুর কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা হতে চাও? না হলে তুমি এত টাকা গরিবদের মাঝে বিলিয়ে কেন দিয়েছ? তখন কিট্টু অতীতের কিছু ঘটনা বলতে থাকে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায় 1989। সেই দিন ইন্সপেক্টর জয়প্রকাশ যখন নবজাতক শিশুটিকে ময়লার ভাগাড়ে রেখে এসেছিল, তখনই কিছুক্ষণ পরে কুকুরগুলো এসেছিল সেই নবজাতককে খুবলে খাওয়ার জন্য, কিন্তু তার আগেই সেখানে কাশি চলে আসে। কাশি বাচ্চাটিকে দেখতে পেয়ে কুকুরগুলোকে তাড়িয়ে বাচ্চাটিকে তার সাথে নিয়ে আসে। এই কাশি হচ্ছে একজন সমাজসেবক, যে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সিস্টেমের বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে, কথা লেখে। আর ছোটবেলা থেকে সেই বাচ্চাটিকেও সে তার মতো করেই বড় করে তুলেছে। কাশি ছোটবেলা থেকেই গভর্নমেন্ট সম্পর্কে সেই ছেলেটিকে খুব ভালো আইডিয়া দেয় যে গভর্নমেন্টের কোথায় কি দুর্নীতি হয়, কোথায় কি লুপহোলস রয়েছে, কোন পুলিশ অফিসার, কোন রাজনীতিবিদ কত টাকা ঘুষ নিয়ে কাজ করে, এই সব কিছু। কাশি যখন সেই ছেলেটির মায়ের ব্যাপারে জানতে পারে, তখন এক স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে তার সেই মায়ের খুনের ব্যাপারে একটা পিটিশন দাখিল করে আদালতে। আর সেই কেসটা চলতে থাকে আদালতে, যেটা দীর্ঘ 8 বছর পর্যন্ত চলে। কিট্টুর মায়ের সাথে সেদিন যারা অত্যাচার করেছিল, যারা তাকে খুন করেছিল, অর্থাৎ অভয়ঙ্কর এবং তার সাথীরা আরামায়েশে জীবন পার করছিল, কিন্তু অভয়ঙ্কর টাকা দিয়ে সবকিছু কিনে নেয়, জজ, লয়ার, সবকিছু, যার ফলে তারা কোনো শাস্তি না পেয়ে সেই কেস থেকে রেহাই পেয়ে যায়। এতে করে ছোটবেলা থেকেই কিট্টুর মনে একটা জিদ চেপে বসে। অন্যদিকে কাশি কিট্টুকে একদিন দেখাতে থাকে সেই অভয়ঙ্করকে, আর কাশি বলতে থাকে, আমাদের দেশ বড় বড় কয়েকজন রাজনীতিবিদ নেতারা চালায়, কিন্তু তাদেরকে চালায় এই অভয়ঙ্কর, যে তাদের থেকেও অনেক উপরে। আর এই অভয়ঙ্করই হচ্ছে সেই লোক যে তোমার মাকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। এর কয়েক বছর পরেই দেখা যায় সেই বৃদ্ধ লোকটাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে নির্মম টর্চার করে মেরে ফেলে। কারণটা হচ্ছে সে সরকারের বিরুদ্ধে দেয়ালে কিছু কথা লিখেছিল, যার ফলশ্রুতিতেই তাকে এই ফল ভোগ করতে হয়। কাশি মারা যাবার পরেই কিট্টু একেবারেই একা হয়ে যায়। এর কয়েকদিন পরেই সে একজন লোকের সাহায্য নিয়ে সেই সেক্রেটারিয়েট অফিসে একটি চাকরি নিয়ে নেয়। আর চাকরিটা ছিল একেবারেই ছোট, অর্থাৎ একজন ওয়েটার বয় হিসেবে, কিন্তু কিট্টু সেই চাকরিটাকেই তার হাতিয়ার হিসেবে বানিয়ে নিয়েছে। আর দেখতে দেখতে কিট্টু একজন ব্রোকারে পরিণত হয় এবং সবার সাথে পরিচিত হয়ে সে বিশাল পরিমাণ টাকার একটা স্ক্যাম করে। ঘটনা বর্তমানে চলে আসে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়, কিন্তু তারপরও পুলিশ সেই টাকার হদিস বের করতে পারে না, আর কিট্টুও বলে না। অবশেষে রাম কিট্টুকে বলে, তুমি তোমার সন্তান এবং স্ত্রীর কথা ভাবো, তুমি যদি না থাকো তাহলে তাদের কি হবে? তুমি যদি টাকার কথা না বলো, 6 মাস কেন, 6 বছরও তুমি এখান থেকে ছাড়া পাবে না, সাথে তোমার পরিবারও। অন্যদিকে তুমি যদি টাকার কথা বলে দাও, তাহলে তুমি এবং মারুতি সহ তোমার পুরো পরিবারকে
যেতে দেওয়া হবে এখান থেকে, তোমরা চাইলে যে কোনো দেশে চলে যেতে পারো। অবশেষে সবকিছু ভাবার পরে কিট্টু সেই টাকার কথাটা বলে দেয়। কিট্টু সেই পুরো টাকাটা কোনো এক ডাম্পয়ার্ডে লুকিয়ে রেখেছিল। পুলিশ যখন সেই টাকাটা উদ্ধার করে চারপাশে হইচই পড়ে যায়, শোরগোল পড়ে যায় এটা নিয়ে। এদিকে অভয়ঙ্কর টাকা খুঁজে পাওয়ার পরে রামকে অর্ডার দেয় কিট্টুকে যেন এভাবেই ছেড়ে না দেওয়া হয়, ওকে একটা শিক্ষা দিতে হবে। আর এই জন্য রাম তার কথা রাখে না, বরং কিট্টুর উপরে 100রও বেশি কেস দিয়ে দেয়, যার ফলে কিট্টু এবং মারুতি দিনের পর দিন কোর্টে আসা যাওয়া করতেই থাকে। এছাড়া মিডিয়ার একের পর এক প্রশ্নের মুখোমুখি তো আছেই। এসব কিছু থেকে বিরক্ত হয়ে মারুতি একটা সময় বলে, আমরা অনেক বড় পাপ করেছি, সেই পাপের শাস্তি এখন পাচ্ছি। কিট্টু বলে, কি পাপ করেছি? মানুষের সাহায্য করাটা কি পাপ, নাকি মানুষের ভালো চাওয়াটা পাপ? কিট্টু বলতে থাকে, রাজনীতিবিদরা জনগণের টাকা মেরেই নিজেদের আরামায়েশের জীবনযাপন করছে, কিন্তু জনগণেরা কি পাচ্ছে? দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা ছাড়া। এখন পর্যন্ত অনেক সরকারি হসপিটালে ঠিকঠাকভাবে চিকিৎসা সেবা পাওয়া যায় না, অনেক গ্রামে তো হসপিটালই নেই। আমাদের দেশে প্রত্যেকটা খাতে খাতে দুর্নীতি রয়েছে, আর এই দুর্নীতি থেকেই আমি কিছু টাকা সরিয়ে শুধুমাত্র মানুষের সাহায্য করতে চেয়েছি। এটা কি পাপ? দিনের পর দিন যেভাবে দুর্নীতি বেড়েই চলেছে, রাজনীতিবিদ এবং অভয়ঙ্করের মতো লোকেরা আমাদের দেশটাকে একদিন বিক্রি করে দিয়ে চলে যাবে। কিট্টু বলে, এবার এই সবকিছুরই একটা শেষ করতে হবে। এদিকে দিল্লি সেই এমপিকে দেখা যায় অভয়ঙ্করকে ডাকে, তার সাথে মিটিং করে এবং একটা ফাইনাল ডিসিশন দেয় যে এই অভয়ঙ্করকে প্রেসিডেন্ট বানানো হবে। এদিকে কিট্টু এবং মারুতি যেখানেই যাক না কেন, পুলিশ তাকে পিছু করতে থাকে, কারণ এখনো কিট্টু কিছু টাকার কথা পুলিশকে বলেনি। এদিকে কিট্টুকে দেখা যায় তার কাছে অবশিষ্ট যে টাকাগুলো ছিল সেগুলো সে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে। এরপরেই পুলিশের চোখে আড়ালে কিট্টু তার একটা টিম বানায়, যেখানে বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে পাপ্পু নামের একটি ছেলে আসে, আর এই ছেলেটি একজন হ্যাকার। এছাড়া কৌশানী নামের একটি মেয়ে আর সিনু নামের একটি ছেলে আসে। প্রথমেই পাপ্পু অনেক কৌশলে সেই অভয়ঙ্করের ফ্যাক্টরির ভেতর ঢুকে যায় এবং সেই কোম্পানির সিস্টেমের ভেতরে ম্যালওয়্যার ঢুকিয়ে সেটা হ্যাক করে ফেলে। এটা দেখার পরে অভয়ঙ্কর তাড়াতাড়ি রামকে খবর দেয়। রাম 3জন আইটি টপারকে সেই দায়িত্ব দেয় ফ্যাক্টরির সেই সিস্টেমটাকে সচল করার জন্য, আর তারা কয়েক ঘন্টার চেষ্টার পরে সেটা ঠিকও করে ফেলে। কিন্তু এরই মধ্যে কিট্টু আরও একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে ফেলে। কিট্টু আসলে চেয়েছিল সেই শ্রমিকরা তখনই তাড়াতাড়ি বের হয়ে আসুক এবং আবারও কাজের জন্য তাড়াতাড়ি ভেতরে ঢুকুক। এই জন্যই পাপ্পুকে দিয়ে সেই ম্যালওয়্যার ঢুকিয়ে সিস্টেমটাকে ডাউন করে ফেলেছিল, আর তার আইডিয়া কাজে লাগে। কিছুক্ষণ পরে যখন সেই আইটি টপাররা সেই সিস্টেমটাকে আবারও চালু করে দেয়, তখনই কিট্টু সেই কোম্পানির কয়েকজন শ্রমিকের সাহায্যে কিছু বোম সেটার ভেতর ঢুকিয়ে দেয়। এতে করে একই দিনে অভয়ঙ্করের তিনটি ফ্যাক্টরি বোম ব্লাস্টের কারণে ধ্বংস হয়ে যায়। এরপরে কিট্টু অভয়ঙ্করকে ধ্বংস করে দেওয়ার জন্য তার ফাইনাল প্ল্যানটা সাজায়, আর এই বড় স্টেপটা নেয়ার আগে বেদাকে অন্যত্র পাঠিয়ে দেয়, অন্য একটি গ্রামে, যেখানে বেদার খোঁজ কেউ পাবে না। এদিকে কিট্টু আর মারুতি তারা চলে আসে থানায় সাইন করার জন্য, কিন্তু সেখানে তারা দুজনেই থানার বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল, আর ঠিক তখনই থানার ভেতরের সিস্টেম শাটডাউন হয়ে যায়। পুলিশ অফিসার রামের সন্দেহ হয় এই সবকিছুর পেছনে কিট্টুর হাত রয়েছে। এই জন্য সে একজন পুলিশ অফিসারকে পাঠিয়ে দেয় কিট্টু এবং মারুতিকে অ্যারেস্ট করার জন্য। সেই পুলিশ যখন কিট্টুর কাছে যায়, কিট্টু তাদের মারধর করতে শুরু করে, আর একটা সময় যারা তাদের ফলো করত, কিট্টু সবাইকে মেরে সেখান থেকে মারুতিকে নিয়ে চলে আসে। আর এরপরে কিট্টু, পাপ্পু এবং মারুতি একটা বাংকারে চলে আসে। অন্যদিকে সিনু এবং কৌশানী থাকে বাইরে, আর এই কৌশানীকে অর্ডার দেওয়া হয় যে বড় একজন প্রভাবশালী লোকের ছেলেকে হানি ট্র্যাপ করে ফাঁসানোর জন্য। কৌশানী কলগাল সেজে সেই ছেলেটাকে কিডন্যাপ করে নেয়। এরপরে কিট্টু দিল্লি সেই প্রভাবশালী লোককে কল করে বলে, যাই হয়ে যাক না কেন, অভয়ঙ্কর যেন কোনোভাবেই প্রেসিডেন্ট না হয়। এছাড়া অভয়ঙ্করের সাথে যত ডিল রয়েছে সবকিছুই ক্যান্সেল করতে হবে, নয়তোবা আপনার ছেলেকে আপনি জীবিত দেখতে পাবেন না। পুলিশ অনেক চেষ্টা করে সেই লোকের ছেলেকে খুঁজে বের করার জন্য, কিন্তু তারা তাদের কোনো হদিসই পায় না। এছাড়া কিট্টু আর মারুতিরও তারা খোঁজ পায় না যে শহরের কোথায় তারা লুকিয়ে আছে, যার ফলে সেই লোকটি বাধ্য হয়ে প্রেসিডেন্টশিপ থেকে নাম বাতিল করে দেয় অভয়ঙ্করের। এছাড়া যত ধরনের ডিল ছিল তার সাথে সেটাও ক্যান্সেল করে দেয়। এতে অভয়ঙ্কর প্রচন্ড বিপদে পড়ে যায়। এরপরেই দেখা যায় পাপ্পুর সাহায্যে কিট্টু শহরের সব ব্রডকাস্টিং সিস্টেম হ্যাক করে নেয়, আর এরপরেই সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে শুরু করে যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি, আর সেখানে কি কি চলছে, আর দেশটাকে রাজনীতিবিদরা কিভাবে খুবলে খুবলে খাচ্ছে।
আর এভাবে কিট্টু দেশের মানুষের উদ্দেশ্যে অনেক লম্বা সময় ধরে কথা বলে, আর মানুষেরাও সেই সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। আর এরই মধ্যে এই সুযোগে রামের সেই আইটি টপাররা কিট্টুর লোকেশনটা ট্রেস করে ফেলে, যেটা ছিল একটা বাংকারের ভেতরে। কিন্তু সেখানে ভেতরে যেতে তারা ভয় পাচ্ছিল। আসলে রাম ধারণা করছিল কিট্টু হয়তোবা ভেতরে এমন কোনো সিস্টেম করে রেখেছে, দরজা খুললে বুম ব্লাস্ট হতে পারে বা যে কোনো কিছু। এই জন্য সে ভেতরে যেতে পারছিল না। একটা সময় কিট্টুই রামের সাথে যোগাযোগ করে এবং একটা ডিমান্ড রাখে, সেটা হচ্ছে দিল্লির সেই প্রভাবশালী লোকের ছেলেকে সে ছেড়ে দেবে, কিন্তু এর একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে অভয়ঙ্করকে তার এই বাংকারের ভেতরে একা আসতে হবে। কিট্টু ইতোমধ্যে অভয়ঙ্করের বিরুদ্ধে অনেক প্রমাণই মিডিয়ার কাছে পেশ করে দিয়েছে, যার ফলে সবাই একটা সময় দাবি তুলতে থাকে যে অভয়ঙ্করকে ভেতরে যাওয়া উচিত। অভয়ঙ্কর বাধ্য হয়ে একটা সময় যেতে রাজি হয়। অবশেষে অভয়ঙ্কর যখন ভেতরে চলে যায় বাংকারের, তখনই অন্যদিক দিয়ে কোষানি সেই ছেলেটাকে ছেড়ে দেয়। যাওয়ার পরে অভয়ঙ্কর বলে, তুমি যেটা করছো ভুল করেছো, শুধু শুধু নিজের জীবনটা হারাবে। তুমি কি ভেবেছো এত বড় বড় স্পিচ দিয়েছ, আর এতে করে জনগণ সবকিছু মনে রাখবে? কয়েকদিন পরেই তারা ভুলে যাবে, আমাকে সহ ভুলে যাবে। কয়েকদিন পরে টি-20 লিগ শুরু হবে, সেটা দেখতে দেখতে মানুষ সবকিছু ভুলে যাবে। এরপরেই একজন হিরো আর হিরোইন কন্ট্রোভার্সি চলবে, সেখানেও ভুলে যাবে। আর এই সবকিছুর পেছনেই হাত থাকবে আমার, তুমি আমার কিছুই করতে পারবে না। তখনই কিট্টু বলে, কিন্তু সে মারা যাবার আগে অন্তত অভয়ঙ্করকে ধ্বংস করে দিয়ে যাবে। অভয়ঙ্কর জানতে চায় কেন। তখনই কিট্টু তার মায়ের কথা বলে। সেই সংগঠনের আড়ালে অভয়ঙ্কর যে নোংরা কাজ করেছিল, তার মাকে যে পাশবিক অত্যাচার করেছিল, মেরে ফেলেছিল, সেই সবকিছু বলে। অভয়ঙ্কর তখন বুঝতে পারে যে কিট্টু ফিরে এসেছে তার মা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য। আর তখনই কিট্টু অভয়ঙ্করকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। আর যেহেতু এটা সরাসরি সম্প্রচার হচ্ছিল, সবাই হতবাক হয়ে যায়। রাম এটা শোনার পরে সাথে সাথে স্পেশাল ফোর্সকে অর্ডার দেয় সে বাংকারের ভেতরে ঢুকে যাওয়ার জন্য। এদিকে বেদা সেই গ্রামে সন্তান প্রসব করে। রাম অবাক হয়ে যায় যখন স্পেশাল ফোর্স নিয়ে ভেতরে ঢোকার পরেও দেখতে পায় সেখানে কেউ নেই, কিট্টু, মারুতি বা পাপ্পু কেউ নেই। রাম দেখতে পায় সেই বাংকারটা কয়েকটি ম্যানহোলের সাথে অ্যাডজাস্ট করা ছিল, যার ফলে রাম অর্ডার দেয় শহরের সবগুলো ম্যানহোল চেক করতে, কোনোভাবেই যেন কিট্টু পালিয়ে যেতে না পারে। কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, কারণ সবগুলো ম্যানহোল চেক করার পরেও তারা কিছুই খুঁজে পায় না। অর্থাৎ কিট্টু সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে কিট্টু মারুতির সাহায্যে এবং পাপ্পুর সাহায্যে কিছু গরিব দুঃখীদের কিছু টাকা দিয়ে দেয়, যারা এই রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হয়ে নিজেদের সর্বস্ব হারিয়েছিল। এছাড়া এই বিপদের সময় যারা কিট্টুকে সাহায্য করেছে। এদিকে দেখা যায় সেই গ্রামে ভেদা সেই বাচ্চাটিকে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই সেখান থেকে সেও উধাও হয়ে যায়। আর সেই বাড়ির মহিলা দেখতে পায় সেখানে কিছু টাকা রাখা রয়েছে, অর্থাৎ কিট্টু এখানে এসে ভেদা এবং তার বাচ্চাকেও নিয়ে গেছে। আর ভেদাকে এই সময়ে সাহায্য করার জন্য সেই মহিলাকে টাকা দিয়ে গেছে। এছাড়া খবর পাওয়া যায় কিট্টু যাবার আগে অভয়ঙ্করের সব টাকা নিয়ে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।